আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র ইসহাক স্যারের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টার অনুশীলনী সলভ করব। আশা করা যায় এই ক্লাস শেষে তোমাদের এখানে যত রকম প্রবলেম থাকবে সবই দূর হয়ে যাবে। ঠিক আছে, সো চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়ি। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1 ইলেকট্রন ভোল্ট এটা মানে হচ্ছে এক ইলেকট্রনের যে চার্জটা ওইটা মানে কত কাজ করার, মানে একটা ইলেকট্রনকে নিয়ে আসতে কত কাজ করতে হয়। সো ওই ইলেকট্রনের চার্জ যেটা সেটাই আমরা জানি না যে ডেল ভি কিউ ইকুয়ালস টু কাজ। তো এই কাজ যখন 1 ইলেকট্রন ভোল্ট তখন এটা 1 ভোল্ট আর এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে এক আর একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19, সেটা হচ্ছে জুল। ওকে, তাহলে ইলেকট্রন ভোল্ট একটা ছোট একক, এটা মাথায় রাখতে হবে। একটি ইলেকট্রন 0.99 c দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত? এগুলো আমাদের লাগবে না। সো যেগুলো লাগবে না সেগুলো আমি ক্রস মার্কও দিব না, জাস্ট স্কিপ করে চলে যাবো, বুঝে নিতে হবে যে সেটা বাদ। এই যে দেখো, রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের, এখানে আমি সূত্রটা একটু লিখে দিই যে এম হচ্ছে আমার এম নট ডিভাইডেড বাই 1 - v² / c² এর রুট। ঠিক আছে, এখানে হচ্ছে L = L নট 1 - v² / c² এর রুট। ঠিক আছে, কারণ দৈর্ঘ্য সংকোচন হয়, ভরের বৃদ্ধি হয়, কালের দীর্ঘায়ন হয়, তাহলে কালের ক্ষেত্রেও আমার হচ্ছে t নট ডিভাইডেড বাই 1 - v² / c² এর রুট। ঠিক আছে, তাহলে কত দ্রুতিতে চললে এটা এই সূত্র আমরা ইউজ করব। দৈর্ঘ্যটা আদি দৈর্ঘ্যের 1/4 হয়ে যাবে, তাহলে আদি দৈর্ঘ্যের কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। ঠিক আছে, 1/4 হয়ে যাবে। এখান থেকে কারিকুরি করে কোনোভাবে যদি বের করতে পারো তাহলে ভেরি গুড, কোনো দরকার নেই। ফোটনের ধর্ম বহুপদে আমরা বাদ দিব। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, h/p = h/mv। ঠিক আছে, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কিভাবে বলতো? আমরা p²/2m, এটা যে ই কে এটা জানি না, ওই যে কাজ ক্ষমতা শক্তি থেকে, তাহলে ই কে হচ্ছে p²/2m। তাহলে এই পি কে আমরা রিপ্লেস করব একটু। ঠিক আছে, পি হচ্ছে আমার √2m কে, তাই না? পি পি হচ্ছে √2m কে, তাহলে এখানে আমরা লিখতে পারবো h ডিভাইডেড বাই √2m কে। গট ইট? এটা হচ্ছে আমার ডিব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, যেটা দরকার আমার সেটা আমি আগেই দিয়ে দিলাম। নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? গ্রুপ 1 আর গ্রুপ 2 থেকে নির্গত হয়। ঠিক আছে, সেখানে নির্গত করা সম্ভব, বাট গ্রুপ 3 থেকে শুরু করে তোমার ধরো 3টা করে ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথে, বের করাটা অনেক প্রবলেম। সো এই যে অ্যালুমিনিয়াম থেকে নির্গত হবে না। ওকে, থেকে নির্গত হবে না। আচ্ছা, এর আগের উত্তরগুলো আমি একটু মিলাই নাই, আসলে না মিলাইলে তো প্রবলেম। ঠিক আছে, বিকিরণ কোণটা হচ্ছে ফোটন। কোনটি বিকিরণ কোণটা? ফোটন। এটা আসলে কোনো কোশ্চেনই না, সবাই জানে এটা। বিকিরণ হয় কোনটা? ফোটন হবে। হ্যাঁ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সো 9 এর খ। দেখো এই চ্যাপ্টার যেহেতু তোমাদের শর্টের মধ্যে ছিল, সো এগুলা তোমরা সবকিছু জানো, জেনে কিন্তু আমি এইভাবে সহজ করে পড়াচ্ছি। ঠিক আছে, কারণ এখানে মানে এই লেভেলের কোশ্চেন আসলে সময় দেওয়ার কোনো মানে হয় না। তো এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এরকম হলে শক্তি কত? দেখো তো, শক্তির সূত্র হচ্ছে কি hf বা hc/λ। তো আমরা এই সূত্র ইউজ করব। h এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, যেটা কিনা কৌণিক ভরবেগের একক। ঠিক আছে, গুণ c 3 ইন্টু 10⁸8, ল্যামডা হচ্ছে 6.63 ইন্টু 10 কত 7 না, এটা ইন্টু 10⁻10 অ্যাংস্ট্রম দেওয়া। সো তিনটা 1000 দিয়ে ভাগ দিলে 1000 দিয়ে গুণ দিতে পারতেছি, 10⁻7 হয়ে যাচ্ছে। এটা এটা কেটে ফেলতে পারতেছি। ঠিক আছে, তাহলে যে 3 যেখানে আছে সেটাই হবে অ্যান্সার। আমরা 10-এর পাওয়ার মানে যোগ বিয়োগ করা লাগবে না, কারণ 3 আছে একটাই অপশনে। কমন সেন্স খাটায় দ্রুত করতে পারবা। ঠিক আছে, ফোটনের ভরবেগ, ফোটনের ভরবেগ হচ্ছে আমার p = e/c। এটা মনে রাখতে হবে, এই সূত্রগুলো মনে রাখতে হবে। e যেহেতু hc/λ, তাহলে আলটিমেটলি c c কেটে গেল, তাহলে h/λ। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে।
ভেরি গুড। সব তো আমরা করবো না, যেগুলো দরকার সেগুলো করবো। ফটোতড়িৎ প্রক্রিয়ায় আলোর প্রাবল্য, দেখো তো আলোর প্রাবল্য বা তীব্রতা, প্রাবল্য যদি বাড়ে মিনিং সেখানে ফোটন সংখ্যা বেড়ে গেছে। প্রাবল্য যদি বাড়ে সেখানে ফোটন সংখ্যা বেড়ে গেছে। এখন ফোটন সংখ্যা যদি বাড়ে তাহলে নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়বে না? ফোটনের সংখ্যা বাড়ে, তারপরে ইলেকট্রনের সংখ্যাও বাড়বে, ইলেকট্রনের সংখ্যা বাড়বে মানে নির্গত ইলেকট্রনের সংখ্যাটাও বাড়বে। ঠিক আছে, দেখো তো কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? কেউ না জানলে ক্লাস থেকে বের হয়ে যাও, কান্নাকাটি করো। 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি তড়িৎ চৌম্বক তরঙ্গের শক্তি কত? করি 6.626 into 10 inverse 34 গুণ 3 into 10 to the power of 8। 1 অ্যাংস্ট্রম মানে 10 ইনভার্স 10, 3 6 18, যেহেতু একটু বেশি হবে আমি সেটাকে 2 ধরে নিচ্ছি। এন্ড ওরা চাচ্ছে আমি 2 ধরে নিই কারণ অপশনের দিক তাকায় ম্যাথ করতে হবে। 10 ইনভার্স 10 এই উপরে হয়ে গেল 10 to the power of 10, তাহলে এইটাও আমার কেটে গেল। ঠিক আছে, 18, আচ্ছা ধরো এটা 24, এরা ধরো 24 হলো, এই দুটো মিলে 10 ইনভার্স 24 হইলো। এখন 24 থেকে আরো 8 বাদ যাবে, তাহলে 24 থেকে যদি আরো 8 বাদ যায় তাহলে আমার হচ্ছে 16। ধরো খ কি 15 কেন হলো? ও নো 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 নো, ঝামেলা করছি বলো তো কি ঝামেলা করছি বলো? ওই যে 3 আর 6 কে গুণ দিয়ে 2 লিখছি, 3 আর 6 কে গুণ দিয়ে তো 20 হবে, 3 আর 6 কে গুণ দিয়ে 20 হবে না? 20 into 10 inverse 16 মানে 2 into 10 inverse 15। বুঝতে পারছো? ওই যে 3 6 18, তাহলে 20 হবে, তো আমি উপরে 2 লিখছিলাম ভুল করে। যাই হোক, এসব ভুল যাতে তোমরা না করো এই জন্য আমি করে দেখা দিচ্ছি আর কি, তাই না? কোন পৃষ্ঠে সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, পৃষ্ঠে এরকম হইলে সর্বাধিক গতিশক্তি, দেখো এই যে আলোর তড়িৎ ক্রিয়ার যেই বিখ্যাত সমীকরণ, বিখ্যাত সহজ, hf hf নট প্লাস ek max, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে সূত্র। এটা হচ্ছে আমার আপতিত আলোর শক্তি, এটা কার্যাপেক্ষক যে শক্তিটা, যেটা কিনা আগে সে গ্রহণ করবে গরম সরম হবে, তারপর একটা ইলেকট্রন বের করে দিবে একটা গতিশক্তি দিয়ে। এটা মেইন একটা শক্তির নিত্যতা আর কি, নিত্যতা মেনে চলে। তো এখান থেকে এই কাহিনী করে করবা, যেটা আসলে এখানে করা সম্ভব না। আমি খালি একটু ডিনোট গুলো বুঝাই দিই। সূচন কম্পাঙ্ক মানে হচ্ছে hf নট, মানে এটা হচ্ছে f নট, ওটা f নট। এই যে এটা হচ্ছে তোমার আলোক পৃষ্ঠে এত ল্যামডা দেওয়া হয়েছে, তাহলে এই hf আমি এখানে লিখবো কি, এখানে আমি লিখবো হচ্ছে hc বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে কে ম্যাক্স আমাকে বের করতে বলছে, যেটা বের করবো না, ইচ্ছা হচ্ছে না। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, মহাকর্ষ বলের পাল্লা অসীম, এটা তো জানো, না জানলে কি করতে হবে বলো? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি হচ্ছে hc বাই ল্যামডা, এটা তো একটা সূত্র। তো এখানে আসলে মাথা ঘামানোর বেশি কিছু নাই। এক্স রশ্মি আবিষ্কার করে রঞ্জেন, তার নামের অনুসারে আমার এক্স রে একক হচ্ছে রঞ্জেন। ঠিক আছে, এক্স রে একক হচ্ছে কি, রঞ্জেন। ওকে, তাহলে 24-এর গ হবে, 24-এর গ হবে। এবার 25 দেখি, এস ড্যাশ। আচ্ছা যেটাই হোক আলো কখনো চেঞ্জ হয় না, মানে আলোর বেগ কখনো চেঞ্জ হয় না, আলোর সাপেক্ষে আলোর বেগও হচ্ছে সি। ঠিক আছে, আমি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছি, অন্য একজন আমার দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ধেয়ে আসছে, তাহলে আমরা কাছাকাছি যাচ্ছি আসলে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? যে আমরা তো যেহেতু 5 আর ওই বিপরীত দিক থেকে আসতেছে 5, তাহলে আপেক্ষিক বেগ 10। কিন্তু একটা আলো দিক থেকে যাচ্ছে, আলো ওই দিক থেকে আসতেছে, এই আলোর সাপেক্ষে ওই আলোর বেগ হচ্ছে আলোর বেগ সি। ঠিক আছে, তো আলোর বেগের চেয়ে বেশি কিছু হওয়া সম্ভবই না। ঠিক আছে, এটা হবে, কোশ্চেনই করার দরকার নেই। উত্তর এখন ওইটা কিনা, ঠিক আছে। আইনস্টাইনের স্থির ভর শক্তি হচ্ছে ই হচ্ছে এমসি স্কয়ার, এমসি স্কয়ার হচ্ছে টোটাল শক্তিটা, এমসি স্কয়ার হচ্ছে টোটাল শক্তি, এটা টোটাল শক্তি, এটা হচ্ছে আমার স্থির ভর শক্তি প্লাস যে কে।
বা ইকে বা গতিশক্তি, যেটা গতিশক্তি আর কি, তাহলে এখানে ইকে লেখাটাই ভদ্রতা। ঠিক আছে, m0 c², এটা হচ্ছে আমার স্থির ভর শক্তি। 26-এর ক। ঠিক আছে, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোকে ঘড়ি ধীরে চলে। ধীরে চলে, আচ্ছা ধীরেই তো চলে, কাল দীর্ঘায়ন বলে না? 27-এর গ। ঠিক আছে, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এরকম হইলে এর কম্পাঙ্ক কত? ও, আমরা জানি এক্স রশ্মি মানে একটা আলো, তাই তো, একটা আলো মানে v ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সূত্র আমরা জানি না, v ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে v কে আমরা লিখবো c ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে তোমাকে ল্যামডা দিয়ে দিছে, তোমাকে চাই এফটা, c তো তুমি জানো, তাহলে c বাই ল্যামডা হচ্ছে আমার f, তাই তো। এখন c বাই f আমি বের করতে চাচ্ছি, তাহলে 3 × 10⁸ ডিভাইডেড বাই 3 অ্যাংস্ট্রম, মানে 3 × 10 ইনভার্স 10, 3 3 কাটো, 10 ইনভার্স 10 কে উপরে নিয়ে গেলে 10⁸10 হবে, 10⁻10 হবে, তাহলে গুণ করে দিলে হবে 10⁻18 হার্জ। ঠিক আছে, ঠিক আছে। কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা? ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে, তাহলে কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? মাইকেলসন মরলি, মাইকেলসন মরলির পরীক্ষাতে। ঠিক আছে, ইথার বলে কিছু নাই, মানে এই ইথার কিন্তু আমরা কেমিস্ট্রি ইথার না। যাই হোক, এসব ব্যাখ্যা তো আসলে অনুশীলনের ক্লাসে আসবে না। এক্স রে এর একক হচ্ছে রঞ্জেন, কিছুক্ষণ আগে বলছি, 34-এর গ। ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডা নট। ঠিক আছে, ল্যামডা নট, তাহলে hc বাই ল্যামডা নট আমার হচ্ছে কার্যপেক্ষক। সিম্পল অ্যাজ দ্যাট। নিঃসরণ করতে গেলে কত আলো ফেলতে হবে, এটা আসলে একটা অযথা কোশ্চেন। অতিরিক্ত শক্তির আলো যদি আমি ফেলি, তাহলে আমার আলটিমেটলি দ্রুত ইলেকট্রন বের হবে আর কি, তাই না? তাহলে এই যে অতি বেগুনি, মানে তার তো ল্যামডা সবচেয়ে কম, তার তো ল্যামডা সবচেয়ে কম, মানে ই সবচেয়ে বেশি, তাহলে ওইটাই আমি ফেলবো। ঠিক আছে, এই জিনিসটা একটু মার্ক করে ফেলো। ঠিক আছে, কোন ধাতব পৃষ্ঠে আপাতত ফোটনের শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ? এই কোশ্চেনটা মানে একটু বড়, সো আমি করে দিচ্ছি, জাস্ট বুঝতে পারলে বুঝো, নইলে দরকার নেই আসলে। দেখো কি বলে, ফোটনের শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ। ফোটনের শক্তি, আমি আগে জিনিসটা লিখি, HF, এই যে কার্যপেক্ষককে ফাই দ্বারা লিখলাম, কার্যপেক্ষককে ফাই দ্বারা লিখলাম, প্লাস কে ম্যাক্স বা ইকে ম্যাক্স, যেটাই হোক, কে ম্যাক্স এইটা। এখন এই কি বলে এখানে, যে আপাতত ফোটনের শক্তি যেটা, এটা কার্য অপেক্ষকের দ্বিগুণ, তাহলে এটা 2π, এই জিনিসটা আমি পাচ্ছি। এবার এখানে আমি জিনিসটা যদি ইনপুট দেই, তাহলে এটা হচ্ছে আমার 2π ইকুয়ালস টু ফাই প্লাস কে ম্যাক্স, বা কার্যপেক্ষক ইকুয়ালস টু আসতেছে আমার কে ম্যাক্স। ঠিক আছে, এবার তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে? আচ্ছা, এখানে আমি ইনপুটটা ভুল দিছি, আমার হচ্ছে ইয়া বের করতে হবে। ঠিক আছে, hc বাই ল্যামডা, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে চাচ্ছে না, সো আমি তরঙ্গ দৈর্ঘ্য সূত্রে গেলাম, hc বাই ল্যামডা ইকুয়ালস টু এখানে hc বাই ল্যামডা নট, যেটা কিনা ফাই, ফাই হচ্ছে hc বাই ল্যামডা বাই 2, তাই না? hf যদি 2π হয়, তাহলে hc বাই ল্যামডা এটাও তো 2π, তাহলে ফাই হচ্ছে hc বাই 2 ল্যামডা, hc বাই 2 ল্যামডা, তাই না? hc বাই 2 ল্যামডা ইকুয়ালস টু কে ম্যাক্স প্লাস কে ম্যাক্স। এখন দেখো ল্যামডার মান কত আসতেছে এখান থেকে, hc বাই 2π, এটা হচ্ছে আমার সমীকরণ 1। ওকে, এইবার ল্যামডার মান কত করলে, ল্যামডার মান কত করলে ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে, ফটো ইলেকট্রনের গতিশক্তি আমার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এই সামনে একটা 2 চলে আসবে। ঠিক আছে, এইবার আমাকে ল্যামডার মানটা বের করতে হবে, এবার আমাকে ল্যামডার মান বের করতে হবে, তাহলে আসো করি। এটা যেহেতু আমি জানি, সো এটাও জানি,
ঠিক আছে, তাহলে দেখো কি হয়। এইচ সি কমন নিলে ওইদিকে আসলে 1/λ। আচ্ছা, এইচ সি বাই ল্যামডাই তো কমন নিতে পারবো, তাহলে 1 মাইনাস। আচ্ছা, এই দিকে আসলে আলটিমেটলি এটাই আসে, কারণ এটা 1 আর এটা হচ্ছে 1/2, তাহলে হাফ, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে হাফই হবে, ইকুয়ালস টু 2k ম্যাক্স, তাই তো। তাহলে এখন ল্যামডার ভ্যালু আসতেছে কত? ফোর কে ম্যাক্স। আর আগে থেকে আমরা জানতাম এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। আচ্ছা, সমীকরণ 1-এ আসলে কে ম্যাক্স নিয়ে আসতে হবে, নইলে ফাইটাকে আমাকে সরাইতে হবে, তাই তো। ফাইকে আমি কিভাবে সরাবো বলো তো? বুদ্ধি বের করো। ফাইকে আমি ধরো এখান থেকে যদি সরাইতে চাই, বা এই যে ধরো কে ম্যাক্স, আমি এই সূত্র থেকে কে ম্যাক্স কে ধরো নিয়ে আসি, কে ম্যাক্স হচ্ছে এইচ এফ মাইনাস ফাই, আবার এইচ এফ মানে হচ্ছে 2 ফাই। তাহলে এখান থেকে আমি আরেকটাতে যাইতে পারতেছি 2 ফাই ইকুয়ালস টু ফাই প্লাস কে ম্যাক্স, তাই তো। তাহলে কে ম্যাক্স ইকুয়ালস টু ফাই, তাই না? কে ম্যাক্স ইকুয়ালস টু ফাই। তাহলে এই কে ম্যাক্স এর জায়গায় আমি লিখতে পারতেছি ফাই, ঠিক আছে। ঠিক আছে, এখানে আসলে একটু ঝামেলা হচ্ছিল, তো আমি তোমাদেরকে একটু দ্রুত বলে দিই যে এখানে দেখো এইচ সি বাই ল্যামডা মানে এটা হচ্ছে আপতিত আলোক রশ্মির যে শক্তিটা, ইকুয়ালস টু ফাই মানে কার্যপেক্ষক, ইকুয়াল প্লাস কে ম্যাক্স, ঠিক আছে। এখন এখান থেকে দেখো এইচ সি বাই ল্যামডা এটা হচ্ছে আমার কি কার্যপেক্ষকের দ্বিগুণ, লিখে দিলাম, প্লাস কে ম্যাক্স। অর্থাৎ আমি এখানে একটা জিনিস লিখতে পারতেছি, সেটা হচ্ছে কে ম্যাক্স এর ভ্যালু ইকুয়ালস টু ফাই, ঠিক আছে। আমি এখানে লিখতে পারতেছি কে ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ফাই। ফাইটা ভালো করে বোঝা যাচ্ছে না, সো এটা একটু লিখি, ঠিক আছে। এই জিনিসটা আমি পেলাম। এখন আমি কি চাচ্ছি, ইলেকট্রনের গতিশক্তি যাতে দ্বিগুণ হয়ে যায়। তাহলে এইচ সি বাই, ওখান থেকে তো ল্যামডার ভ্যালু বের করতে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এইচ সি বাই ল্যামডা প্রথম ক্ষেত্রে, প্রথম সিনারিওতে আমি এখন আছি, এইচ সি বাই ল্যামডা ফাই প্লাস কে ম্যাক্স, ঠিক আছে। এখন আমি ল্যামডার ভ্যালু বের করব, এইচ সি বাই ল্যামডা, এই ফাই মানে কি? ফাই মানে হচ্ছে আবার এইচ সি বাই 2 ল্যামডা প্লাস কে ম্যাক্স। বলতো কেন? কেন? কারণ এই যে যে শক্তিটা, আপতিত আলোক রশ্মির যে শক্তিটা, সেটা হচ্ছে কার্যপেক্ষকের দ্বিগুণ, তাই না? শক্তিটা কার্যপেক্ষকের দ্বিগুণ, কার্যপেক্ষকের দ্বিগুণ, বুঝতে পারছো না? ঠিক আছে, এখন এখান থেকে আমি কে ম্যাক্স এর মানে ল্যামডার ভ্যালুটা বের করব, ল্যামডার ভ্যালুটা বের করতে পারতেছি এখান থেকে। সেটা হচ্ছে কিভাবে, এইটাকে আমি ওইদিকে নিয়ে আসি, তাহলে এটা 1, এটা হচ্ছে 1/2, এদিকে চলে আসলে হবে 1/2 এইচ সি বাই 2 ল্যামডা ইকুয়ালস টু এইটা। তাহলে আমি এখন যদি ল্যামডাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 2k ম্যাক্স ইকুয়ালস টু ল্যামডা। এটা হচ্ছে আমার ল্যামডা আমি পেলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার দ্বিতীয় সিনারিওতে চিন্তা করি, যখন আমার গতিশক্তি হয়ে গেছে দ্বিগুণ, এইচ সি বাই ল্যামডা নট। এবার আমার তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে এটা আমাকে বের করতে হবে, ফাই প্লাস কে ম্যাক্স। এবার কে ম্যাক্স হয়ে গেছে দ্বিগুণ, তাই না? কে ম্যাক্স হয়ে গেছে দ্বিগুণ, তাহলে দুইটা কে ম্যাক্স ইকুয়ালস টু ফাই। এই যে দেখো কে ম্যাক্স প্লাস ফাই সমান না, তাহলে ফাই প্লাস, এখানে কে ম্যাক্স লিখি, কে ম্যাক্স প্লাস 2k ম্যাক্স equals to 3k max equals to 8c by lambda naught বা lambda prime। এখন lambda prime আমি বের করব, ঠাস ঠাস 8c divided by 3k max। এটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ। 2 কে 1 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে lambda prime by lambda equals to 8c by 3k max divided by 8c by 2k max। তাহলে 3 চলে গেছে নিচে, উপরে চলে গেছে 2, তাহলে 2/3 গুণ যেটা সেটা, বুঝতে পারছো? এত বড় ম্যাথ আসলে আসবে না,
আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি হলো এইচ নিউ, এই যে এইচ নিউ ইকুয়ালস টু ডাব্লিউ নট মানে হচ্ছে কার্যপেক্ষক প্লাস হাফ এম ভি স্কয়ার। এইটা সো এটা আমি আসলে আলাদা করে বলতে চাচ্ছি না। সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে সূচন কম্পাঙ্কের আলো, মানে একদম যতটুকু শোষণ করবে ধাতুটা ততটুকুই দিছো তুমি, তাহলে ইলেকট্রন তো বেরই হবে না, তাহলে বের না হওয়া মানে হচ্ছে শূন্য বেগ এসে বের হবে, মানে বের হবে না আর কি। 38 এর ক। ঠিক আছে, একটি ধাতুর কার্য অপেক্ষক এইচ নিউ নট এর উপর নিউ কম্পাঙ্কের আলো আপতিত যদি হয়, নিউ কম্পাঙ্কের আলো যদি আপতিত হয়, তাহলে আলোক তড়িৎক্রিয়া ঘটবে, মানে ইলেকট্রন নির্গত হবে যদি ওই নিউটা তার কার্যপেক্ষকের বা সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হয়। কারণ আমাকে শক্তিটা বেশি হইতে হবে, আর শক্তির মানে হচ্ছে এইচ এফ বা এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট, তাই তো? শক্তিটা আমাকে বেশি হইতে হবে, অর্থাৎ এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু ইজ গ্রেটার দেন এইচ সি বাই ল্যামডা নট। এই জিনিসটা হইতে হবে, এই জিনিসটা হইতে হবে না, অর্থাৎ কম্পাঙ্ককে বড় হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যকে ছোট হতে হবে। সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যকে ছোট হতে হবে, এবং সূচন কম্পাঙ্ক হচ্ছে আমি যে আলোটা প্রেরণ করতেছি সেই আলোর কম্পাঙ্ককে বেশি হতে হবে, যদি আমাকে এই তড়িৎ ক্রিয়াটা ঘটাইতে হয় আর কি। তাহলে এটা ঠিক আছে, সমান হলে তো ইলেকট্রনের বেগ শূন্য। সো যাই হোক, সেটা 40। সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য এটা হলে কার্যপেক্ষক কত, এরকম জিনিস আসলে ছাড়া পারবা না, কারণ তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছে, তাই তো? এই যে ল্যামডা নট দিচ্ছে, তাহলে এখন তোমাকে এইচ সি বাই ল্যামডা নট বের করতে হবে, এটাই হচ্ছে 5 বা ডাব্লিউ নট যাই বলো। ইলেকট্রনের বেগ এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে, আমরা জানি যে কে ম্যাক্স ইকুয়ালস টু ইভি। ঠিক আছে, এরকম একটা নিবৃত্তি বিভব দিলে, বা ভি হচ্ছে নিবৃত্তি বিভব, সেটা যদি ইভি মানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এই ইভি এর গুণফলটা হচ্ছে কে ম্যাক্স গতিশক্তি। ওকে, ভোল্টকে ভি কিউ দিয়ে গুণ করলে শক্তি পাওয়া যায় না, কাজ পাওয়া যায় না, তাহলে কে ম্যাক্স ইভি মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু ই ভি। এখন এই ছোট ভিটা কত হবে বলতো? ছোট ভি হচ্ছে 2 ইভি বাই এম এর রুট 40 খ। ঠিক আছে, কম্পটন ক্রিয়ার বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়, কম্পটন ক্রিয়া মানে কি? একটা ফোটন গেল, ইলেকট্রনকে ধাক্কা দিল, বিক্ষিপ্ত হয়ে চলে গেল। তো ধাক্কাটা যে দিল, তাহলে ইলেকট্রন কিছু শক্তি শোষণ করে নিল না ফোটনের থেকে, তাহলে ফোটনের থেকে যদি কিছু শক্তি শোষণ করে নেয়, তাহলে ফোটনটার কম্পাঙ্ক কমে গেল না? শক্তি কমে যাওয়া মানে তো কম্পাঙ্ক কমে যাওয়া, কারণ এই যে সমানুপাতিক, কম্পাঙ্ক কমে যাওয়া মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া, তাহলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে যেহেতু শক্তি কমে গেছে। খুবই কমন সেন্স, খুবই লজিক্যাল, এবং এগুলো সব তোমরা করে আসছো। একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট হলে, আচ্ছা অনেকে মনে কম্পটন প্রভাবটা কর নাই, তো এটা আর কিছু না, এটা হচ্ছে একটা ইলেকট্রন এভাবে বসে থাকবে, একটা ফোটন যে ওকে ধাক্কা দিবে, বেঁকে চলে যাবে। তো এটা হচ্ছে আমার আপতিত ফোটন। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত ফোটন, এটা হচ্ছে যে বিক্ষিপ্ত ফোটন। তো এটার তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়, মানে শক্তিটা কমে যায় আর কি। ঠিক আছে, এটা আমরা বের করতে পারি যে এই ল্যামডা, এটা ধরো একটা ল্যামডা ছিল ল্যামডা 1, এটা ল্যামডা 2, তাহলে দুটো ল্যামডার পার্থক্য হচ্ছে h বাই m নট c টু 1 মাইনাস cos থিটা, এরকম। ঠিক আছে, কম্পটন প্রভাবের যে সূত্রটা h বাই m নট c ইন্টু 1 মাইনাস cos থিটা। এখন এই জিনিসটা আমি ভুল করলাম কিনা, এক সেকেন্ড। এই যে কম্পটন প্রভাব, সেই সূত্রটা কই দিছে রে ভাই? হ্যাঁ ঠিক আছে, জাস্ট একটু শিওর হইলাম আর কি, সূত্রটা অনেকদিন আগে করছি তো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এটা আসলে আমরা পারি না, সো নাকি পারি, এরকম ম্যাথ অনেক পাবো, সো এটা করলাম না, পরেরটা করবো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি যদি ই এর মধ্যে সম্পর্ক,
hc/λ, এটা সবাই জানে। সো 47 খ। এটা হচ্ছে কম্পটনের যে চিত্রটা, ঠিক আছে। এই জিনিস আসলে আমরা পারবো না করতে। কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আইনস্টাইনের আপেক্ষিক যে তত্ত্ব, সেটা E=mc², তাই না? E=mc², এটার প্রমাণ পারো তোমরা? মজার প্রমাণ, কিন্তু এটা কিন্তু পারি, বুঝছো? এটা পারাটা একটা ফ্লেক্স। এই কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? ঘাত বল। ঘাত বল বলে কিছু নাই। ক্যাথোড রশ্মি কি? মানে ঘাত বল বলে অবশ্যই কিছু আছে, বাট মৌলিক বল না এটা। আরেকটা মৌলিক বলের মধ্যে কি আছে বলতো? সবল নিউক্লিয় বল, যেটা সেটা। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি মূলত ইলেকট্রন, আসলে ইলেকট্রনের যে ফ্লো, সেটাই হচ্ছে ক্যাথোড রশ্মি। আচ্ছা, ক্যাথোড হচ্ছে কি? নেগেটিভ না, এই জন্য। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 এত হ্যান হ্যান ট্যান ট্যান নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলো, মানে হচ্ছে এক্স রে বোঝাচ্ছে। ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হবে? ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। আচ্ছা, ওয়েট ওয়েট, ইলেকট্রন কেন? ক্যাথোড তো নেগেটিভ, তো ধনাত্মক নিয়ন আধান প্রবাহিত হবে, ঠিক আছে। তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা, চিন্তা করতে হবে, যেহেতু একটা নিয়ন টিউব, তাহলে ক্যাথোড যেহেতু আমার নেগেটিভ, সো যে ধনাত্মক নিয়ন সেটা হচ্ছে ক্যাথোডের দিকে যাবে, খুবই স্বাভাবিক। শূন্য ভর মানে হচ্ছে ফোটন। ফোটনের কিন্তু ভর নাই, এটা জানো না? ভর নাই কিন্তু ভরবেগ আছে, ঠিক আছে। ই শক্তি বিশিষ্ট কণার ভরবেগ হলো E/c, দেখাইছিলাম না, h/λ বা E/c, ঠিক আছে। বাদ বাদ ওয়েট ওয়েট, এসব আমরা করবো না। ধাবের কোশ্চেনটা করা যায় আসার মতন। দেখো, একটি ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে। ধাতুটার ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক চাইতেছে, মানে HF0 ইকুয়ালস টু কার্যাপেক্ষক 6.63 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। ইলেকট্রন ভোল্ট না, জুলে নিলাম, HF0, H জানি, তাহলে এখন আমাকে F বের করতে বলতেছে, মানে F0 বের করতে বলতেছে। তাহলে এটা হচ্ছে আমার 6.63 ইন্টু 10⁻34, এটা কাটো। তাহলে দেখো কত হচ্ছে, 1.6 ইন্টু 34, উপরে চলে গেল। তাহলে এবার 34 থেকে 19 বাদ দিব। 34 থেকে 20 বাদ দিলে হয় 14, এক কম বাদ দিচ্ছি, মানে 15 পাবো। তাহলে 10⁻15, এটা আসলে অ্যান্সারে নাই। সো 16 ইন্টু 10⁻14, এটা আছে অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু পারার মতো, সেটা করতে হবে। এটাও ঢাবিতে আসছে, এটাও আসলে পারা যায়। আচ্ছা, এটা আমরা কই আসো। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বলতো? এই যে আমরা ডি ব্রগলির সমীকরণ জানি না, ল্যামডা ইকুয়ালস টু h/p বা h/2me কে এর রুট, তাই তো? এটা কিন্তু প্রমাণ করছি। এই ল্যামডাটাই হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ওকে। এখন দেখো এখানে কি বলছে, বেগ দিছে, ভর দিছে। তাহলে এখানে আমি আসলে এই জিনিসটা লিখবো না, এখানে লিখবো হচ্ছে এম ভি, কারণ h/p না, ল্যামডা হচ্ছে h/mv। তাহলে এম আমার দেওয়া, ভি দেওয়া, এইচ তুমি জানো, তাহলে ল্যামডা তুমি বের করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, ল্যামডা ইকুয়ালস টু h/mv থেকে আমরা আসলে মানে জিনিসটা বুঝতে পারি যে কণার দ্বৈত ধর্ম, তাই না? একই সূত্রে ল্যামডাও আছে, এমও আছে। এম যত বেশি হবে, ল্যামডা তত কম হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে কণা ধর্ম যত বেশি, তরঙ্গ ধর্ম তত কম। তরঙ্গ ধর্ম হচ্ছে ল্যামডা, কণা ধর্ম হচ্ছে এম। আবার তরঙ্গ ধর্ম যত বেশি হবে, কণা ধর্ম তত কম হবে, ঠিক আছে। দেখো, গতিশীল ইলেকট্রনের ভর এম ই, গতিশীল হইলে ভর বৃদ্ধি পায়, তো 9.11 থেকে বেড়ে যাবে, 64 ক হবে, 64। গতিশীল ইলেকট্রনের ভর হচ্ছে এমই, নিচের কোনটি সঠিক? 9.11 থেকে বাড়বে, দিছে কমবে।
সো এখানে একটা ভুল অ্যান্সার দিছে, এখানে এটা দেওয়া। সো এটা কিছুই করার নেই, এটা মার্ক করতে হবে। এই বস্তু আলোর বেগে ধাবিত হলে যেহেতু ভর বৃদ্ধি পায়, আলোর বেগে তো কোনোদিন যাইতে পারবে না, যেহেতু ভর বৃদ্ধি পায় তো আলোর বেগে যাওয়ার চেষ্টা করতে 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 একসময় অসীম হয়ে যাবে। তারপর একসময় ভর অসীম হয়ে যাবে, জাস্ট কমন সেন্স জানবা ভর বৃদ্ধি পায়। সো আলোর বেগে চলে গেলে ভর অসীম হয়ে যাবে, খুবই স্বাভাবিক। ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, এটা কম্পন প্রভাব। ওই যে একটা ফোটন যে ইলেকট্রনকে ধাক্কা দিল, ইলেকট্রনটা বসেছিল সুন্দর আরাম করে। নিউটনের ভর দেওয়া এত বেগে গতিশীল গতি শক্তি পারবা না। একটি ফোটনের শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের, আচ্ছা এটা একটু বইলা দিই। দেখো এম সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার প্লাস কে, তাই তো? মোট শক্তি ইকুয়ালস টু স্থির ভর শক্তি প্লাস গতি শক্তি। এখান থেকে তোমার হচ্ছে এই এম তুমি বের করতে পারো, যেটা হচ্ছে এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের রুট ইন্টু সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার প্লাস কে। ঠিক আছে, এইখান থেকে তোমাকে কে বের করতে হবে। তুমি এম নট জানো, ভি জানো। একটি ফোটনের শক্তি ও তরঙ্গ দৈর্ঘ্যের একক, দেখো তরঙ্গ দৈর্ঘ্যের একক তো মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক যে মিটার, এনে তো কোনো সন্দেহ নাই, মিটার আছে একটাতে। ফোটনের শক্তি মেগা ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্ট বা জুল যেটাই বলো। এক্স রশ্মি একটি উচ্চ শক্তির চুম্বক ক্ষেত্রে চালিত করলে রাশিটি হেলে পড়বে কোন দিকে? রাশিটি হেলে পড়বে কোন দিকে? এক্স রশ্মি কোনো দিকে হেলে পড়বে না, কারণ এক্স রশ্মি একটা তড়িৎচুম্বকীয় রশ্মি এবং এর কোনো মানে চার্জ নাই। ঠিক আছে, সো এটা আসলে কোনোভাবেই হেলে পড়বে না, কোনো দিকেই হেলে পড়বে না। 69 গ, কোনো দিকে হেলে পড়বে না। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতবাদ সফল হয়েছিল? কৃষ্ণ বস্তুর বিকিরণ হয় যে প্ল্যাঙ্কের মতবাদ, যেটা কোয়ান্টাম মতবাদ। এই জন্য তো প্ল্যাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ বলা হয়, তাই না? ব্ল্যাক বডি রেডিয়েশন কোয়ান্টাম মতবাদ দিয়ে এটা করা যায়। আলোক তড়িৎ ক্রিয়ার সূত্র ব্যবহার করা হয় নিচের কোন নির্ণয় করা যায়? প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায় কারণ দেখো তো, এই যে এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু ফাই প্লাস কে ম্যাক্স, আমি এগুলো সব যদি ডিটারমাইন করে ফেলতে পারি, ল্যামডা তো আমি জানি, তাহলে এইচ এর মান আমি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখান থেকে তোমরা অলরেডি মনে সিকিউ করে আসছো কিছু কিছু, প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ণয় করো। ঠিক আছে, তো প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। কোয়ান্টাম তত্ত্বের জনক প্ল্যাঙ্ক। নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? ক্যাথোড রশ্মি দ্বারা। রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয় ক্যাথোড রশ্মি দ্বারা, এবং যেটা যায় হচ্ছে ক্যাথোড প্লেটে যায়, ক্যাথোড প্লেটে যায়, যেটাকে বলে টার্গেট। এটা হচ্ছে আমাদের মলিবডেনাম ধাতু দ্বারা তৈরি করা হয়, এটা মলিবডেনাম ধাতু দ্বারা তৈরি করা হয়। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন, সেগুলো মনে রাখতে হবে। ইথারের অস্তিত্ব নেই, মাইকেলসন মর্লি, এটা হচ্ছে 1887 সালে সে বলছিল। অযথা একটা সাল দিয়ে দিছে এমসিকিউ, সো এটা তোমাকে জানতে হবে। এগুলো লাগবে না, এগুলো লাগবে না, তুমি চাইলে করতেই পারো এটা। দ্বিবর্গী তরঙ্গ দৈর্ঘ্য কেমনে করে বলো তো? ল্যামডা হচ্ছে এইচ বাই এম ভি, এই যে ভি দেওয়া, এম তো ইলেকট্রনের তুমি জানো। সো ইলেকট্রন ও একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের কি সমান হবে? দেখো তো, তরঙ্গ দৈর্ঘ্য সমান মানে ল্যামডা হয়ে গেছে সমান এইচ সি বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে এটা আসলে একটা কেমন ইনকমপ্লিট কোশ্চেন। এখানে যে উত্তরটা দিছে সেটাই তোমাদেরকে মনে রাখতে বলতেছি আমি। ঠিক আছে, আমি সাজেস্ট করবো যে এখানে যে উত্তরটা দিছে সেটাই মনে রাখো। কৌণিক ভরবেগ কিভাবে হয় আমি জানি না। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে কৌণিক ভরবেগ তো NH বাই 2 পাই, ওই যে ইলেকট্রনের কক্ষপথে, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এটা কেমনে কি হচ্ছে?
তরঙ্গ দৈর্ঘ্য তো ল্যামডা, ভরবেগ কৌণিক ভরবেগ, এটা আমার জানা নাই, কেউ জেনে থাকলে আমারই শিখাই দিও কমেন্টে, ঠিক আছে? এটা যেটা দেওয়া আছে ওইটাই শিখে রাখতে আমি সাজেস্ট করবো। কৌণিক ভরবেগ। আলোক তড়িৎ ক্রিয়া নিম্নের কোন সূত্রের উপর নির্ভরশীল? শক্তির নিত্যতা সূত্র, এটা তো বলছি না এর আগে, শক্তির নিত্যতা সূত্র, ঠিক আছে? কারণ কিছু শক্তি সে নিজে শোষণ করতেছে, তারপর কিছু শক্তি সে ইলেকট্রনকে দান করে দিচ্ছে, তাহলে মানে শক্তিটা সংরক্ষিত হচ্ছে, এটাই হচ্ছে ওইটা মেইনলি। একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে সঙ্গে সংশ্লিষ্ট দ্বিবর্গের তরঙ্গ দৈর্ঘ্য। দেখো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, পি কে আমরা লিখবো 2m কে। গতিশক্তি যদি 3 গুণ হয় তাহলে এটা হবে 1/√3 গুণ ব্যস্তানুপাতিক বর্গের, তাই না? 1/√3 গুণ, ঠিক আছে? ফোটনের দ্বারা সংঘর্ষের পর একটি ফটো ইলেকট্রন নিঃসরণের সময় প্রায় 10⁻৯ সেকেন্ড। 10⁻৯ সেকেন্ড, এগুলো মুখস্থ করতে হবে। একই রশ্মির আলফা কণা প্রোটন কণা ইলেকট্রনের দ্বিবর্গীয় তরঙ্গ। দেখো তো শক্তি ল্যামডা গুলো দিয়ে দিছে, তাই তো? ল্যামডা গুলো দিয়ে দিছে যথাক্রমে একই শক্তির আলফা কণা প্রোটন কণা, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, মানে এম যদি বাড়ে ল্যামডা যাবে কমে, ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে দেখো তো আলফা কণার এম সবচেয়ে বেশি না? এম সবচেয়ে বেশি, প্রোটন কণার হচ্ছে এম তার চেয়ে বেশি, ইলেকট্রন মানে আলফার চেয়ে কম, ইলেকট্রনের এম সবচেয়ে কম। তাহলে ল্যামডা দ্বিবর্গীয় তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রন সবচেয়ে বেশি হবে, তারপর প্রোটন, তারপরে আলফা, ইলেকট্রন প্রোটন আলফা 82 ঘ, ঠিক আছে? একটু বুদ্ধি খাটায় এগুলো তোমরা সব করতে পারবা। দুটি গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলো, সেখান থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আমার হচ্ছে এক্স রশ্মি বের হয়ে আসলো, ঠিক আছে? এক্স রশ্মি বের হয়ে আসলো। আমি একটা জিনিস বলি, এই যে এক্স রে উৎপাদন আর আলোর তড়িৎ ক্রিয়া, এই দুটো হচ্ছে পরস্পর উল্টা ক্রিয়া, মানে উল্টা কাজ, ঠিক আছে? যখন ইলেকট্রন আঘাত করলো আলো বের হয়ে আসলো, সেটা এক্স রে। যখন আলো আঘাত করলো ইলেকট্রন বের হয়ে গেল, সেটা আলোর তড়িৎ ক্রিয়া, তাই না? জিনিসটা চিন্তা করতে থাকে কখনো? 10 কিলোগ্রাম ভরের পদার্থতে কি পরিমাণ শক্তি উৎপাদিত হবে? mc স্কয়ার, mc স্কয়ার, তাহলে m c স্কয়ার ইকুয়ালস টু m হচ্ছে 10, 3 into 10 to the power of 8 স্কয়ার ইকুয়ালস টু 10 into 9 into 10 to the power of 16, 90 into 10 to the power of 16 ইকুয়ালস টু 9 into 10 to the power of 17, ঠিক আছে না? এগুলো সহজ, স্টিল করে দিতেছি আর কি। এক গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত করলে তাহলে এম সি স্কোয়ার, সি স্কোয়ার তো সব জায়গাতে আছে, 1 গ্রামকে কিলোগ্রামে নিতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 0.001, 91 এর ক হবে, 91 এর ক হবে, ঠিক আছে? এগুলো লাগবে না, বুঝছো? এগুলো কোনোটাই লাগবে না, বুয়েটে আসা কোশ্চেন। এই দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে চলতেছে, তাহলে একটি সাপেক্ষে আরেকটি আপেক্ষিক বেগ কত? বুয়েটে আসছে, বুদ্ধি খাটানো কোশ্চেন। সি এর সাপেক্ষে সি এর বেগও সি হবে, ঠিক আছে? কোনোদিনই 2c হবে না। এখন এগুলো কোশ্চেন আসবে না বুয়েটে, অবশ্য আসতেও পারে, কয়েকটা কোশ্চেন সহজ আসবে। কোন একটি বস্তু মানে এমন কিছু কোশ্চেন দিবে যেগুলো না পারে মানে তোমার চান্স আসার জীবন হবে না, এগুলো আসলে ওরকম কোশ্চেন আর কি। কোন একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার 5 গুণ। বস্তু কণাটির দ্রুতি কত? করতে পারবা, দেখো মোট শক্তি ইকুয়ালস টু স্থির ভর শক্তি প্লাস গতিশক্তি, ঠিক আছে? কি বলতেছে? মোট শক্তি এর স্থির অবস্থার 5 গুণ, এর স্থির অবস্থার 5 গুণ এম নট সি স্কয়ার ডিভাইডেড বাই, সরি হ্যাঁ, এম নট সি স্কয়ার 5 গুণ ইকুয়ালস টু এম নট সি স্কয়ার প্লাস কে। বস্তু কণাটির দ্রুতি কত? মোট শক্তি
এর স্থির অবস্থার 5 গুণ, মানে হচ্ছে কে আমার 4m0c², তাই তো? বস্তু কণাটির দ্রুতি কত? তাহলে এই কে এর ভ্যালুটা আমি যদি এখানে বসাই, ও আচ্ছা, মোট শক্তি এর স্থির অবস্থার 5 গুণ, তাহলে তো আমি ডিরেক্ট এইটাই লিখতে পারতেছিলাম। আমি আসলে তো ঘুরে আসতেছি কেন, আমার মাথা মাথা একটু কম কাজ করতেছে মনে হয়। যাই হোক, মোট শক্তি হচ্ছে স্থির অবস্থার 5 গুণ, শেষ, আমার তো পুরোটা লাগবে না। তাহলে এখন বস্তুর দ্রুতিটা কত? এই এম হচ্ছে আবার m0 ভাগ 1 - v²/c², এর রুট, আর c² তো ছিল একটা, এখানে 5 m0c², m0c² কাটা, ঠাস। তাহলে 1/5 ইকুয়ালস টু 1 - v²/c², বর্গ করে দিলে এটা 25, তাই তো? বর্গ করে দিলে এটা 25। এখন ভি এর মানটা আমাকে বের করতে হবে আর কি। তাহলে ভি এর মানটা বের করি। এই v² - c² কে এদিকে নিয়ে আসলাম, এন্ড হচ্ছে 1/25 কে ওই দিকে নিয়ে যাবো। ঠিক আছে, কেমনে নিয়ে যাবো? এমনি নিয়ে যাবো, v²/c², 1/25। তাহলে 1 থেকে যদি আমি 1/25 বাদ দিই, বলে কি হবে? 24/25, তাই তো? 24/25। এখন এটাকে যদি আমি বর্গমূল করে দিই, তাহলে এটা হবে 5, আর 24 এর রুট কত হয়? 24 এর রুট 4 × 6 = 24, 3 × 6 = 18, 12 × 2 = 24, 4 × 6 = 24, ও 4 × 6 = 24, 2√6, তাই না? 4 × 6 = 24, 4 তো একটা বর্গ সংখ্যা, তাহলে 24 এর রুট হচ্ছে 2√6/5। তাহলে ভি হচ্ছে কত? সি। বলো হাতে পারছি কিনা? হ্যাঁ, হাতে পারছি তো। জিনিসগুলো আর একটু তাড়াতাড়ি করতে পারলে, এগুলো কোশ্চেন সব লাস্টে করবা, পারবা, ঠিক আছে? এগুলো কোশ্চেন পারবা, লাস্টে করলে দেখবা যে সুন্দর মিলে গেছে। ফার্স্টে করতে লাগলে না মিললে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেগুলো ফার্স্টে করতে যাবা না, লাস্টে করবা। এগুলা অনেক কাছাকাছি অপশন, এগুলো আসলে পারবা না। এই যে 10 ইলেকট্রন ভোল্ট, মানে এটা শক্তি দিয়েছে, তাহলে ল্যামডা হচ্ছে h/√2m e কে, ওই e এর ভ্যালু তোমাকে দিয়ে দিছে, সেখান থেকে ল্যামডা বের করবা। কত গতিতে চললে একটি বস্তুর গতিশক্তির স্থির ভর শক্তির সমান হবে? জিনিসগুলা শর্টকাট বলে দিই, ঠিক আছে? কারণ একটা তো করেই দিছি, এখন শর্টকাট বলে দিই। আমরা জানি mc² ইকুয়ালস টু m0c² প্লাস কে, ই কে। যদি বলে যে এই দুটা সমান, এই দুটো যদি সমান বলে, অথবা এইটাকে এটা দ্বিগুণ বলে, মানে যদি বলে যে mc² ইকুয়ালস টু 2m0c², এরকম যদি বলে, আলটিমেটলি তো তাই, যে এই দুটো যদি সমান হয়, এই দুটো যদি সমান হয়, তাহলে 2m0c² মানে তো এটা mc² ইকুয়ালস টু 2m0c²। এই দুটো শর্তের যদি একটা শর্ত পাও, তাহলে চোখ বন্ধ করে উত্তর হচ্ছে √3/2c, মানে চোখ খোলা রেখে আর কি, ঠিক আছে? মোটামুটি উইদাউট এনি সেকেন্ড থট, যদি এরকম কোন শর্ত পাও যে বস্তুর গতিশক্তি স্থির ভর শক্তির সমান, অথবা বস্তুর মোট শক্তি তার গতিশক্তির দ্বিগুণ, অথবা তার বস্তুর মোট শক্তি তার স্থির ভর শক্তির দ্বিগুণ, এরকম কিছু পাইলে √3/2c হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? তাহলে এটা জিনিস আমি আর করবো। কোন রঙের কাঁচ আলোর বেগ সবচেয়ে কম? কোন রঙের কাঁচে আলোর বেগ সবচেয়ে কম? ল্যামডা যদি বেশি হয়, তাহলে আমার বেগ হয়ে যায় কম, তাহলে লাল 104 এর, সরি, বেগ সবচেয়ে কম, আচ্ছা হ্যাঁ, বেগ সবচেয়ে কম সি। সি তো এফ ল্যামডা না? সি কি এফ ল্যামডা না? বলো, এফ ল্যামডা। তাহলে সি যদি বাড়তে হয়, তাহলে ল্যামডাকে বাড়তে হবে, তাহলে বেগ সবচেয়ে কম হবে বেগুনিতে, সবচেয়ে কম হবে বেগুনিতে। আলোর তড়িৎ ক্রিয়ার আপতিত ফোটন বিলুপ্ত হয় কম, হ্যাঁ বিলুপ্ত হয়ে যায়, এটা প্রতিফলিত হয় না, বিলুপ্ত হয়ে যায়, কারণ যে ওই ধাতুটা ওকে শোষণ করে নেয়, ঠিক আছে? 105 এর ক।
যদি হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তি এটা হয় তাহলে প্রথম উদ্দীপিত হিলিয়াম। এই যে আমরা কি জানি এই সূত্র, এগুলা যদি এর পরের চ্যাপ্টারে পাবা। En হচ্ছে নেগেটিভ z²/n² ইন্টু E1, তাই এরকম না? এরকম। তাহলে z² এখানে কি, হিলিয়াম যেহেতু, তাহলে 2, তাহলে 2² ডিভাইডেড বাই 2² ডিভাইডেড বাই হচ্ছে n² হচ্ছে প্রথম উদ্দীপিত। প্রথম উদ্দীপিত মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2² E1, তাহলেই হচ্ছে আমার আলটিমেটলি কত, -13.6 আসছে, কারণ এটা কাটা। ঠিক আছে, এগুলো সূত্র জানতে হবে, না জানলে সমস্যা নেই। নেক্সট চ্যাপ্টারে, মানে জানলে অবশ্যই সমস্যা, না জানলে অবশ্যই সমস্যা, বাট নেক্সট চ্যাপ্টারে এগুলো সূত্র বলা হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে এটা না। যে ধাতুর কার্যপেক্ষক W, তার ক্ষেত্রে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূত্রগুলো জেনে আসবা, বুঝছো, ক্লাসে সূত্রগুলো জেনে আসবা। কার্যপেক্ষক W, তার ক্ষেত্রে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ওকে, কার্যপেক্ষক যদি 2W হয় তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কার্যপেক্ষক তো একটা শক্তি, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক না, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অর্ধেক। সাথে গ 108 কি বলে, কার্যপেক্ষক 2 ইলেকট্রন ভোল্ট, ওই ধাতুর উপর 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলো ফেলা হলো, নিঃসৃত সর্বোচ্চ গতিশক্তি কত? দেখো এটা তো খুবই সহজ, কার্যপেক্ষক দেওয়া আছে, এখন তুমি তরঙ্গ দৈর্ঘ্য সেখান থেকে শক্তিটা বের করবা, hc/λ। হ্যাঁ, সেখান থেকে তুমি ধরো 1.6 × 10⁻19 দিয়ে ভাগ দিয়ে তুমি এটাকে ইলেকট্রন ভোল্টে নিলা, তারপর হচ্ছে 2 প্লাস k max, এই k এর মান তোমাকে বের করতে হবে। এই ভ্যালুটা বের করে 2 আলটিমেটলি বিয়োগ দিতেই হচ্ছে। কইরো, এগুলো সব আসলে আমি করতে চাচ্ছি না। এ এবং বি দুটি ধাতুর কার্যপেক্ষক যথাক্রমে এরকম এরকম। যদি এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো এদের উপর ফেলা হয় তাহলে কোনটির ক্ষেত্রে ইলেকট্রন নিঃসৃত হবে? আচ্ছা, একটা করিয়ে দিই। আসো, কোনটির ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হবে, তাই না? hc/λ equals to 5 plus k max। কোনটির ক্ষেত্রে নিঃসৃত হবে, অর্থাৎ আমাকে hc/λটা বের করতে হবে। এটা যদি 5 এর চেয়ে বেশি হয় তাহলে k max হবে, মানে ইলেকট্রন নির্গত হবে। যদি 5 এর চেয়ে ছোট হয় তাহলে আলটিমেটলি ইলেকট্রন নিঃসৃত হবে না, তাই না? তাহলে hc/λ বের করি। h 6.626 10⁻34 3 × 10⁸। ল্যামডা 3500 অ্যাংস্ট্রম, 3500 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 3.5 × 10⁻7, 5 × 10⁻7। আচ্ছা, এই যে দেখো তো, 3 6 18 মানে এটা হয়ে যায় 20, এটা হয়ে যায় 20, এটা হয়ে যাবে 20। আচ্ছা, 20 ভাগ 3.5, 20 ভাগ 3.5, 3.5 কে 4 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে আমার 14, কারণ 3.5 কে 2 দিয়ে গুণ দিলে হয় 7, 14, 4, আবার 3.5 আসলে হয় আমার 17.5, তাই না? 17.5, 17.5 মানে 4, 4 এর একটু কম হচ্ছে, 4 এর একটু কম হচ্ছে। তাহলে আমি ধরে নেই যে এটাকে আমি লিখি 4 এর একটু কম, মানে 3.9 ধরে নিলাম। সমস্যা নেই, আর তো কিছু নাই। সো আমি এখন একটু ভুলভাল জিনিস করতে পারি। তুমি কি বুঝতেছো যে আমি একটু রাউন্ড ফিগার করে করে আমি লাস্ট একটা নাম্বারে আসলাম, যেটা কিনা আমার মনে হচ্ছে যে কাছাকাছি সেটা পর্যন্ত যাবে, মানে হ্যান্ড ক্যালকুলেশনের নিয়ম আর কি। এখান থেকে আমরা এখন পাইতেছি 1.6 × 10⁻19 করে দিব, যাতে আমি ইলেকট্রন ভোল্টে পাই। অ্যান্সারটা ইলেকট্রন ভোল্টে লাগবে না, কারণ কার্যপেক্ষকগুলো এই যে ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। তাহলে দেখো এখন কত আসতেছে, -34 + 8 মানে 16, 19। -16, আর এখানে হচ্ছে -16 কেন, -26, 34 থেকে 8 বাদ দিলে 26, -26, আর এই জায়গায় আসতেছে -26, 10⁻26, তাই না? কারণ 19 এর সাথে এগুলো সব আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে, সব কাটাকাটি হয়ে যাবে, থাকবে এটা। তাহলে 3.9 ডিভাইডেড বাই 1.6, তাহলে কত আসতেছে বলো তো? 1.6 কে দ্বিগুণ করলে হয় 3.2, তাহলে 2 পয়েন্ট ধরে নিলাম, 2.5 ইলেকট্রন ভোল্ট এর শক্তি আমার দেওয়া আলোতে।
তাহলে একটা হচ্ছে 2.5 এর কম, একটা 2.5 এর বেশি। এত রাফলি ক্যালকুলেশন করেও তোমার উত্তর মিলে গেছে যে তুমি এ থেকে ইলেকট্রন ভ্যালু বের করতে পারবা না, ওর কার্যপেক্ষ বেশি, বি থেকে বের করতে পারবা। ইলেকট্রন নির্গত হবে বি থেকে। 100 রাখো। তোমরা কি বুঝতে পারছো হ্যান্ড ক্যালকুলেশনে কি স্যাটিসফাইড হইছো? এমনি করবা, বুঝছো? আর করে দেবা, একটি প্রোটনের এবং একটি আলফা কণার গতিশক্তি সমান। গতিশক্তি সমান, আচ্ছা। তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত দেখো তো, ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 2m e কে এর রুট, তাই তো? এখন এখানে যেটা চাইছে, ই কে হচ্ছে আমার কনস্ট্যান্ট, ই কে হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা হয়ে যাবে ব্যস্তানুপাতিক এম, তাই তো? এইচ কনস্ট্যান্ট, ই কে কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ব্যস্তানুপাতিক রুট ওভার এম। তাহলে এইখানে এখন কি হবে বলো? আলফা কণা মানে হচ্ছে এটা প্রোটনের 4 গুণ, 4 গুণ প্রোটন। তাহলে প্রোটন আলফা, প্রোটন আলফা, যার ভর কম তার তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে। তাহলে এখানে কত হবে? যেহেতু 4 গুণ এবং যেহেতু রুট, তাহলে 4 এর রুট হয়ে যাবে, তাহলে 2:1 হবে। বুঝতে পারছো যে প্রোটন ইস টু আলফা, অর্থাৎ ভরের বর্গমূল করে ব্যস্তানুপাত করতে হবে। ভরের বর্গমূল করলে 1:4 হয়, বর্গমূল করলে 1:2 হয়, ব্যস্তানুপাত করলে 2:1 হয়। ব্যাপারটা এরকম। 110 এর ক হবে। ঠিক আছে, এগুলা কইরো। ভরবেগ দিছে, আচ্ছা। ভরবেগ হচ্ছে এইচ বাই ল্যামডা, ঠিক আছে? সো এটা থেকে তোমরা করে ফেলবা। চাইছে হচ্ছে কম্পাঙ্ক না, তাহলে ল্যামডাকে লিখবা ধরো কি, সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে সি বাই এফ করে দিতে হবে। তাহলে এটাকে এইচ এফ বাই সি এভাবে লিখবা, ঠিক আছে? এইচ এফ বাই সি লিখবা। এখান থেকে হচ্ছে আলটিমেটলি পিসি বাই এইচ করে দিলে তুমি কম্পাঙ্ক পাবা। গুড। কার্য অপেক্ষক এরকম 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 তরঙ্গদৈর্ঘ্য আলো আপতিত হলে কোনো ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের গতিশক্তি তুমি বের করতে পারবা, সেখান থেকে বেগ বের করতে হবে, ঠিক আছে? একটি ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক দেওয়া আছে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে, ফটো ইলেকট্রন নির্গত হয়, ফটো ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রনকে থামাতে কত বিভব পার্থক্যের প্রয়োজন? এই যে থামাতে কত পার্থক্যের প্রয়োজন, এই জিনিসটা আমি জাস্ট একটু বলে দিই, এটা করে দেবো না। ফার্স্টে আমার শক্তিটা দিতে হবে, এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু কার্যপেক্ষক প্লাস ই ভি, ঠিক আছে? এই ভি চাইছে তোমাকে, থামাতে কত ভোল্ট দিতে হবে, এই ভিটাকে তোমার চাইছে, এই ভি চাইছে তোমাকে, ঠিক আছে? এই ভি কে বলা হয় নিবৃত্তি বিভব, যে কত দিলে তোমার আলটিমেটলি ওই ইলেকট্রনটা থেমে যাবে, ঠিক আছে? আর ইভি হচ্ছে আমি কার বদলে লিখছি ওখানে, কে ম্যাক্স না, মানে সর্বোচ্চ গতিশক্তিটা ইভি দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, মানে সর্বোচ্চ গতিশক্তিকে থামানোর জন্য ইভি। আমি আগে বলছি, বলেছি ইলেকট্রন ডিবগ তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে এর শক্তি কত? হ্যাঁ, এর শক্তিটা কত? শক্তি মানে কি? গতিশক্তি। তাহলে ল্যামডা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2m e কে এর রুট। আমার এখন ই কেটা কত? ঠাস ঠাস, এইচ বাই ল্যামডা এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে এইচ ডিভাইডেড বাই 2m ল্যামডা স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2m ল্যামডা স্কোয়ার। এই যে সহজ না? তারপর এটা ই কিন্তু গতিশক্তি, সো ওই যে রুট ওভার 2m কে, তাহলে রুট ওভার ই, ল্যামডা সমানুপাতিক রুট ওভার 1 বাই রুট ওভার ই, এই যে এটা, ঠিক আছে? ল্যামডা সমানুপাতিক 1 বাই রুট ওভার ই, ল্যামডা সমানুপাতিক 1 বাই রুট ওভার ই। 116 ঘ গ, হ্যাঁ ঠিক আছে। ইলেকট্রন স্রোতের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এরকম হলে নিবৃত্তি বিভব। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কি করবো বলতো? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই
2m কে 2m কে এর রুট কে না লিখে আমি লিখবো এখানে ই ভি, কারণ কে মানে তো ইভি, রিপ্লেস করা যায়। এখান থেকে তুমি এখন এই নিবৃত্তি বিভব বের করবে। ক্যালকুলেটর থাকলে খুব সহজে করা যেত, এখন তুমি পারবে না। প্রত্যেকের গতিবেগ একই হলে কোন কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে দীর্ঘ হবে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হইতে গেলে আমাকে h/mv, তাই তো? তাহলে ভরকে কমতে হবে। ভর কার কম? ইলেকট্রনের কম। তাহলে 118 ক হবে, 118 ক হবে। কোন এক্স রশ্মি নল 10 কিলোভোল্ট বিভব পার্থক্যে কাজ করলে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হচ্ছে এরকম, hc/λ = ev, ঠিক আছে? ভি বসাবা, ই হচ্ছে ইলেকট্রন চার্জ বসাবা, hc তুমি জানো, ল্যামডার মান বের হয়ে যাবে, ঠিক আছে? আলোক তড়িৎকে প্রমাণ করে যে আলো হচ্ছে একটা কণা বা ফোটনের স্রোত বা শক্তি কণা, এই জন্য নিউটনের কণিকা তত্ত্ব দ্বারা এই আলোক তড়িৎ ক্রিয়াটা মানে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? এই তো 48টার মতো আছে। ক্যাথোড রশ্মি নলে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য কি? উৎপন্ন ইলেকট্রনের গতিশক্তি কার সঙ্গে সমানুপাতিক? বিভব পার্থক্য ভি না, গতিশক্তি বলছে না, ই কে হচ্ছে ই ভি, তাই কিনা? গতিশক্তি কার সঙ্গে সমানুপাতিক, এখানে এই ভিটা কি বলছে আসলে? অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য ভি, এখানে তো হয় এটা, যেখানে উত্তর দিচ্ছে আসলে খ। 121 খ দিছে। এখন ওইটা কিভাবে এরা দিছে, মানে আমার যদি ইয়া হয় তাহলে এটা হচ্ছে দেখো ½ mv² = ev, তাই তো? তাহলে এখান থেকে যে ভি সমানুপাতিক হবে বি এর রুট, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। না, গতিশক্তি নিজে তো ভি এর সাথে সমানুপাতিক, এখানে আসলে কোশ্চেনটা ভুল করছে, তাহলে এই জিনিসটা তুমি মার্ক করে ফেলো, যেখানে অ্যান্সার ভুল দেওয়া, ঠিক আছে? গতিশক্তি কার সঙ্গে সমানুপাতিক, এটা √v দেওয়া আছে, এটা হবে না। 121 খ, 121 খ দেওয়া আছে, এটা একটু ঝামেলা করছে এরা, ঠিক আছে? কুলিজ নলে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য প্রযুক্ত বিভব পার্থক্যের উপর নিম্নলিখিত ভাবে নির্ভর করে। হুম 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 hc/λ = ev, তাই না? hc/λ ev, কুলিজ নল মানে হচ্ছে এক্স রে উৎপাদনের যে নল সেটা, তাহলে কি জাস্ট ব্যস্তানুপাতিক। 122 খ, 122 খ। এখানেও দিছে এটা, কি ব্যাপার, এখানে কি আমি কোনো ভুল করতেছি? hc/λ = ev, এটাই তো সত্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা ভুল পেলাম। পরপর দুটা কোশ্চেন এখানে একটু ঝামেলা করছে, তোমরা যদি এখানে ব্যতিক্রম কিছু দেখতে পাও বা ঠিক উত্তর হিসেবে এটাকে দাবি করো তাহলে কমেন্টে জানাই দিও, ঠিক আছে? এম ভরের একটি কণা ই গতিশক্তিতে চলছে, আচ্ছা, এর সঙ্গে জড়িত ডি ব্রগলি সমীকরণ এই যে h/√2m কে, তাহলে এটা আমরা পারি। 123 খ, ঠিক আছে। প্রোটন ও আলফা কণাকে একই বিভব পার্থক্যের মধ্যে পাঠানো হলো দ্বি ব্রগলি তরঙ্গের অনুপাত, এগুলা পারবে ভাই, কারণ ভর ডিফারেন্স, খালি ভর, কারণ ভরটা যেহেতু রুটের মধ্যে, তাহলে 1/√m, এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে প্রোটন আলফা কণা, প্রোটন হচ্ছে 1, আলফা কণা হচ্ছে 4, তাহলে 4:1 মানে 2:1 হবে উত্তর, 2:1 হবে। না না না, বিভব পার্থক্য সেম, তাহলে এই কোশ্চেনটা আমি একটু করে নিই।
বিভব পার্থক্য সেম, এখানে শক্তি বলে নাই, শক্তি সেম বলে নাই, এটা করে দিই। দেখো ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m ইভি, তাই তো? এখন ভি কনস্ট্যান্ট, এম আর ই হচ্ছে চলক, তাহলে ল্যামডা সমানুপাতিক 1/m/e, ঠিক আছে? এইটা হচ্ছে আমার বিষয়। ই হচ্ছে চার্জ, কতগুলো ইলেকট্রনের চার্জ আসলে সে ক্যারি করতেছে। প্রোটনের কাছে প্লাস ই মানে একটা, আলফার কাছে 2 প্লাস ই মানে প্লাস 2e মানে দুইটা। তাহলে প্রোটন আর ইলেকট্রন আলফার মধ্যে, তাহলে ল্যামডা প্রোটন ডিভাইডেড বাই ল্যামডা আলফা ইকুয়ালস টু mE প্রোটন, না যেহেতু ব্যস্তানুপাতিক, সো m আলফা e আলফা ডিভাইডেড বাই mp ep পুরোটা রুট। কত আসতেছে? m আলফা মানে হচ্ছে ধরে নিলাম 4, মানে 4 চারটা প্রোটনের যেহেতু, তাই ধরে নিলাম 4, এটা 1, ই আলফা হচ্ছে 2 আর ই হচ্ছে এটা 1, ঠিক আছে? তাহলে 8, 8 এর রুট, 8 এর রুট মানে হচ্ছে 2 √2, 2 √2 1, বুঝতে পারছো? একদম ভেঙে করে দিছে, ঠিক আছে? একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, এর শক্তি কত? কইরো কত শক্তি? 2 AMU সমান কত? 2 AMU 2 গুণ 931.5, এটা করে যেটা আসবে সেটাই, এটা মেগা ইলেকট্রন ভোল্ট, এটা মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? AMU এটা হচ্ছে 931.5 দিয়ে গুণ দিয়ে দিলে মেগা ইলেকট্রন ভোল্টে শক্তি পাবো, সো এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? তড়িৎ চৌম্বক বলের বাহক হচ্ছে ফোটন, এটা কে না জানে। পৃষ্ঠবস্তুর শক্তি বিকিরণ সংক্রান্ত তত্ত্ব দেয় ম্যাক্স প্লাঙ্ক, জানি আমরা। 130 এর এক্স-রে উৎপাদনের ক্ষেত্রে ক্যাথোড পাত হিসেবে ব্যবহৃত মলিবডেনাম, এটা আমি বলছি কিন্তু, তাই না? এটা আমি বলছি। ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় মাইক্রোসন মৌলিতে, এটা কত সালে করা হয় বলো? এমসিকিউ ছিল কিন্তু, পারতে হবে। শূন্য ভর এবং ই শক্তি কম্পন করার ভরবেগ E/c h/λ, এখানে করে দিছে 133 এর ঘ। কোন করার ভর শূন্য ফোটনের, তাহলে 134 এর উ, ঠিক আছে? যেগুলো করে দেওয়া লাগবে না ওগুলো করে দিব না, জাস্ট উত্তর মিলে চলে যাবো। c/√3 বেগে চলমান একটি কণার মোট শক্তি হলো, মোট শক্তি মানে হচ্ছে m0 c² প্লাস k, এইটা হচ্ছে আমার মোট শক্তি। অথবা মোট শক্তি ডিরেক্ট বের করা যাবে, সেটা হচ্ছে mc², মানে কে তো আমি ডিরেক্ট বের করতে পারি না, মোট শক্তি মাইনাস স্থির ভর শক্তি করি, সো মোট শক্তি ডিরেক্ট বের করা যায়। mc², এটা হচ্ছে m0 c² ডিভাইডেড বাই 1 - v²/c² এর রুট, ঠিক আছে? m0 c² তো এখানে অপশনে দিছে, সো আমি জাস্ট 1/v²/c² এটা করব। তাহলে m0 c² আমি সাইডে রাখলাম, এখানে আমি করব 1 ডিভাইডেড বাই 1 - v²/c², যে v² হচ্ছে c²/3, তাই না? c²/3, তাহলে এই জায়গায় আমি দিয়ে দেই c²/3, তাহলে এই c² কাটলো, তাহলে 1/3 হলো, তাহলে 1/3 হইলো, 1/3 হলে 1 - 1/3 মানে হচ্ছে 2/3, মানে এই জায়গায় আসলো 3/2 এর রুট। বুঝতে পারছো? একটু ফাস্ট করতে হবে। 1 - 1/3 মানে হচ্ছে 2/3 এর রুট, যেহেতু হরে উল্টা যাবে, তাহলে √3/2 এই যে এটা হবে 135 এর খ হবে। ঠিক আছে। 136 কি হবে আসো দেখি তো। ও এটা দেখা লাগবে না। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বনাম আপতিত ফোটনের কম্পাঙ্ক, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যে দেখো hf আপতিত কম্পাঙ্ক ইকুয়ালস টু কার্যবেক্ষক প্লাস ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি k max। তাহলে দেখো এটা হচ্ছে y, না সরি, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বনাম আপতিত ফোটন, তাহলে সর্বোচ্চ গতিশক্তিটাই হচ্ছে এটা y, এটা mx, ঠিক আছে? আর এটাকে ধরে নিলাম এই সাইডে নিয়ে আসলে -5, ওটা হচ্ছে c, তাই তো? তাহলে y = mx + c,
y ইকুয়ালস টু mx প্লাস c, মানে এটা হচ্ছে ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, যেহেতু মাইনাস c তাহলে নিচের দিকে কাটবে, y অক্ষকে নিচের দিকে কাটবে, তাই না? ব্যাপারটা এরকম, ঠিক আছে। এই অক্ষে কে, এই অক্ষে হচ্ছে আমার কত, এই অক্ষে f, তাহলে এই ঢালটা কত, tan থিটা, বা ঢাল হচ্ছে আমার k বাই f ইকুয়ালস টু h। এই যে k বাই f ইকুয়ালস টু h, m এর জায়গায় k আছে, m এর জায়গায় k আছে h, তাহলে আমার প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে আমার ঢাল, এন্ড ওটা নির্ণয় করতে কিন্তু এই সূত্র ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা জানতে হবে। 138 খ, ঠিক আছে। একটি m নট স্থির ভর স্পন্দন বস্তু যদি আলোর বেগে ধাবিত হয় তাহলে অসীম হয়ে যাবে। এখন নিউরেশনের এই কোশ্চেন চলতেছে, তো এগুলো বেশিরভাগ রিপিট হবে। দেখো, সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ 0, জানি, ঠিক আছে। একটি প্রোটনের গতিশক্তি এরকম এরকম, গতিশক্তি স্থির শক্তির সমান, মনে রাখতে বলছি, √3/2, √3/2 যেটা সেটাই, ঠিক আছে। ঠিক আছে, ভরবেগ কত, মানে ভর হচ্ছে আমার আলটিমেটলি √3/2 m নট, তাহলে c দিয়ে গুণ দিলে ভরবেগ। সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিম্নের কোন কণাটি ক্রিয়া করে, মেসন ক্রিয়া করে, গ্লুয়ন ক্রিয়া করে, মানে মেসনটা মেইন, 142 গ, 142 গ, এটা সবাই জানো। ফোটনের দ্বারা সংঘর্ষের পর একটি ফটো ইলেকট্রন, এটা আগেও ছিল না, 10⁻⁹ সেকেন্ড, 143 ঘ। কোনটি সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য নয় বলছে, এই যে বলের পাল্লা অসীম, এইটা হচ্ছে নয়, কারণ সবল নিউক্লিয় বল এটা পাল্লা সসীম, এটা পাল্লা সসীম, ঠিক আছে। পাল্লা অসীম হচ্ছে মহাকর্ষ বলের, নট সবল নিউক্লিয় বল, ঠিক আছে। এটা তো খুব ক্ষুদ্র একটা পাল্লা, এই পাল্লাগুলো মনে রাখতে হবে, পাল্লাগুলো মনে রাখতে হবে, কোশ্চেন আসে। আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয়, ফ্যারাডের সূত্র। আপেক্ষিকতা আছে, এটা আছে, কৃষ্ণ বস্তু বিকিরণ আছে, তাই না। ফ্যারাডের সূত্র, এটা তো কেমিস্ট্রির জিনিস, এটা এখানে নাই। প্ল্যাঙ্ক ধ্রুবকের সঙ্গে নিজের কোন রাশিটির মাত্রা অভিন্ন, যে কৌণিক ভরবেগ, কারণ কি, কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু nh/2π, এখানে পাই এর কোনো একক নাই, n এরও কোনো একক নাই, তাহলে L এর একক যা h এর একক তা, L তো কৌণিক ভরবেগ, তাই না, h হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, তাহলে এই দুটোর একক হচ্ছে সেম, এই দুটো একক সেম, যেটা জুল সেকেন্ড, ওকে, বা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, যাই হোক। বোজন কণা কোন বলের ক্ষেত্রে ক্ষেত্র কণা হিসেবে কাজ করে, বোজন কণা, দুর্বল নিউক্লিয় বল, এগুলো সবাই জানতে হবে, না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এসব কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ, মনে পড়ে, √3/2c, 148 গ, 149 সব বাদ, নবচারী 10, এটা তোমরা করতে পারবে না। ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় আপতিত বিকিরণের কোনটি বৃদ্ধি পেলে, ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়, দেখো আমি বলি, গতিশক্তি বৃদ্ধি পাবে এই যে hf ∅ প্লাস এই f যদি বৃদ্ধি পায় তবে, তাই না, তাই তো। ইলেকট্রন যে নির্গত হচ্ছে, এই নির্গত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে যদি ফোটন সংখ্যা বৃদ্ধি পায়, কারণ একটা ফোটন একটা ইলেকট্রনকে বের করবে অথবা বের করবে না, তাই তো। তো একটা ফোটন একটা ইলেকট্রনকে বের করতে পারবে অথবা করতে পারবে না, তো ফোটনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে নির্গত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে। ফোটনের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি, মানে হচ্ছে তীব্রতা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, মানে তীব্রতা বা প্রাবল্য বৃদ্ধি পাওয়া, তাহলে আলোর তীব্রতা বৃদ্ধি পেলে নির্গত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, আর আলোর কম্পাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে তো সূত্র অনুযায়ী গতিশক্তি বৃদ্ধি পাবে, একটা ইলেকট্রনের গতিশক্তিটা বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রনের গতিশক্তি কত, কোনো উদ্দীপক নাই, সো নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে নিচের কোন ধাতু থেকে সর্বাপেক্ষা কম শক্তির ইলেকট্রন নির্গত হবে, দেখো HF ইকুয়ালস টু phi প্লাস kmax, এখন ফাই মানে নিচে কিছুটা শোষণ করে ধাতুটা, তারপরে একটা ইলেকট্রন নির্গত করে দেয় একটা নির্দিষ্ট গতিশক্তি দিয়ে, তাহলে কম শক্তির ইলেকট্রন মানে এটা যদি কম হইতে হয় তাহলে সব তো এটাকেই খাইতে হবে, ফাইকে খাইতে হবে না সব, তাহলে ফাইকে বেশি হতে হবে। ফাই কার বেশি, ফাই হচ্ছে এখানে সোডিয়ামের বেশি, ফাই এর একটা চার্ট আছে, মানে তোমার হচ্ছে এই যে
কার্যাপেক্ষকের চার্ট আছে একটা। এই যে সিজিয়ামের সবচেয়ে কম সিজিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, রূপা, তামা, যাই হোক আছে, প্লাটিনামের সবচেয়ে বেশি, তাই না? এরকম আর কি। তো ওই চারটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই এরকম ইয়াতে যেহেতু সোডিয়াম এর সবচেয়ে কম, মানে সবচেয়ে বেশি আর কি কার্যপেক্ষক, তাহলে সবচেয়ে কম শক্তির ইলেকট্রন নির্গত হবে সোডিয়াম থেকে। হ্যাঁ, আরো অ্যাকুরেটলি বলা যায় অ্যালুমিনিয়াম। আসলে অ্যালুমিনিয়াম থেকে তো ইলেকট্রনই নির্গত হবে না, তাহলে সবচেয়ে কম শক্তি বা জিরো শক্তি, তাহলে জিরো শক্তির ইলেকট্রন নির্গত হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে। অ্যালুমিনিয়াম থেকে তো সোডিয়ামে আসলে একটা বেশি শক্তি নির্গত হচ্ছে, তাহলে কনসেপচুয়ালি অ্যালুমিনিয়ামটা কারেক্ট হয়, কনসেপচুয়ালি অ্যালুমিনিয়ামটা কারেক্ট হয়, বাট আমার মতে সোডিয়ামটাই অ্যাকুরেট হওয়া উচিত। ইসাক স্যার আমাদের কাউরে গুণে নেই, সে উত্তর দিয়ে রাখছে সিজিয়াম। ঠিক আছে, সে উত্তর দিয়ে রাখছে সিজিয়াম। সিজিয়ামের কার্যপেক্ষক সবচেয়ে কম রে ভাই, তাই না? তো তার থেকে ইলেকট্রন বের করে দেওয়া তো সবচেয়ে সহজ, তাহলে তার থেকে তো অনেক বেশি শক্তির ইলেকট্রন বের হয়ে যাবে, তাহলে কেমনে সিজিয়াম হয়? আরে সিজিয়াম দিছে, কিছুই করার নাই, এখানে ভুল উত্তর দিছে। নিউরেশনে একটা মজার কোশ্চেন অ্যাড করছে, সেটাই ভুল উত্তর। ঠিক আছে, তোমরা নিজেদের মতো ওখানে উত্তর দিও। সিজিয়াম দেওয়া আছে, বাট সিজিয়ামের কার্যপেক্ষক সবচেয়ে কম, বই দেখো। একটি ধাতুর কার্যপেক্ষক এরকম এরকম, আচ্ছা বইটার দরকার নেই। হলোগ্রাফি সৃষ্টিতে যে লেজার রশ্মি ব্যবহার করা হয়, এই জিনিসটা লাগবেই। ঠিক আছে, এটা লাগবে। ওকে, এটা কোথাও নাই, মানে বইয়ের মধ্যে কোথাও লেখা নাই এটা, বাট এমসিকিউ আছে, মেডিকেলে কেমন জানি আসছিল, সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে হলো লেজার, হলেজার, ঠিক আছে, এবার মনে রাখবা। কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো বিটা, সবাই জানে বিটা হয়? দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। কোন কোন গতিশক্তি স্থিরাবস্থায় শক্তির দ্বিগুণ, গতিশক্তি স্থিরাবস্থায় শক্তির দ্বিগুণ। তাহলে আসো দেখি ব্যাপারটা কি হচ্ছে এখানে। গতি শক্তি, মোট শক্তি প্লাস, আচ্ছা দাঁড়াও, মোট শক্তি ইকুয়ালস টু স্থির ভর শক্তি প্লাস গতি শক্তি, তাই তো? তাহলে গতিশক্তির স্থিরাবস্থায় শক্তির দ্বিগুণ, মানে স্থিরাবস্থায় এই শক্তিটা সেটার দ্বিগুণ, তাহলে 2m0 c²। এবার কণাটির গতিশীল ভর স্থির ভরের কত? c² দিয়ে কেটে দিলে m ইকুয়ালস টু 3m0, 3m0, 3 গুণ 158 খ। খুবই সহজ, এগুলা কিন্তু সহজ, এগুলাতে বেশি আসলে মাথায় ঘামানোর কিছু নেই। এত গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? গতিশক্তি দিছে না, এটা আসলে তুমি করতে পারবো না। একটি প্রোটন ও ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে ইলেকট্রনের যেহেতু ভর কম, 2m কে না, ভর কম, সো তার গতিশক্তিটা বেশি হবে। 160 এর খ, 160 এর খ। কেন বলো তো? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা ইকুয়ালস টু h ডিভাইডেড বাই √2m কে। এখন এটা কনস্ট্যান্ট, তাহলে m e কে এটা কনস্ট্যান্ট, তাই তো? h ও কনস্ট্যান্ট, রুট কে বর্গ করে দিচ্ছি, ব্যস্তানুপাত করে দিচ্ছি, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে m সমানুপাতিক 1/e কে। m যদি কমে e কে যাবে বেড়ে, ইলেকট্রন গতিশক্তি কি হবে? বেশি হবে। আলোক তড়িৎক্রিয়া আলোর কোন ধর্ম ব্যাখ্যা করে? তড়িৎক্রিয়া কণা ধর্ম ব্যাখ্যা করে, যেটা কিনা নিউটন, নিউটনের কণিকা তত্ত্ব। নিউটন দিছে এটা, নিউটনের কণিকা তত্ত্ব, তাহলে নিউটনকে সাপোর্ট করতেছে আলোর তড়িৎক্রিয়া। ঠিক আছে, তাহলে এই নিয়ে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান শেষ। ঠিক আছে, আমাদের হচ্ছে আর 2টা চ্যাপ্টার বাকি থাকতেছে। 11 নম্বর চ্যাপ্টার আমি আগে নিছি, সো আর 2টা চ্যাপ্টার করলে আমাদের মোটামুটি অনুশীলনীর জার্নি শেষ। তো করতে থাকো, পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।